আয়ুষের বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়ে এবার বাকবিতন্ডায় জড়িয়ে পড়লো দেবলীনা আয়ুষের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে 1 মিনিট দেবলীনা, তুমি আমাকে অকৃতজ্ঞ বলার কি বলো তো? তুমি এই পর্যন্ত আমার জন্য কী বা করেছো এবং আমার পরিবারের জন্য বা কী করেছো বলো তো, যে তুমি এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছো? তোমার এই পরিবারে আসলে ঠিক কী ভূমিকা সেটাই তো এখনও পর্যন্ত আমরা কেউ বুঝে উঠতে পারিনি। এবং আরেকটা কথা বলে রাখছি যে এই সম্পূর্ণ বিষয়ে বোঝাপড়াটা যদি কারোর সঙ্গে আমার করতে হয়, সেটা আমার মা বাবার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে। এর মাঝখানে তুমি কথা বলার কেউ নয়। অন্যদিকে এই কথা বলা আমার দেবলীনা বলতে থাকে যে তোমার স্পর্ধা তো কম না, একে তো চুরি করেছো, এর উপরে আবার সিনা চুরি। তুমি কি মনে করছো যে তুমি তোমার ভাগে সকল সম্পত্তি বুঝিয়ে নিয়ে তুমি স্বার্থপরের মতন বিদেশ পাড়ি জমাবে এবং সেই সকল কিছু আমি ভবিষ্যতের বউ হয়ে এ বাড়ির এরকম একটা অশান্তি আমি সহ্য করব? আমার ইন্দ্রাণী আন্টিকে যে বা যারা আঘাত করার চেষ্টা করবে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না আয়ুষ কোনোভাবেই। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে বা 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 দেবলীনা, বা তুমি যে সকল ভালো মানুষের দেখিয়ে তুমি আমার মায়ের মন গলিয়ে রেখেছো না, তুমি কি মনে করছো যে এইসব কিছুতে তুমি আমাদেরও মন জোগাতে পারবে? শোনো, তোমাকে এই বাড়ির অংশ হিসেবে আমরা কেউ মানি না, শুধুমাত্র মা এবং বাবা ছাড়া। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণীর কাছে গিয়ে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি এতেও চুপ করে থাকবে, তুমি কোনো কিছু বলবে না, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা দেবলীনা, তুমি আমার বড় ছেলে আয়ুষের পার্সোনাল ডিসিশন নেওয়ার অধিকার তো কোনোভাবেই রাখো না, এবং তুমি ওর পার্সোনাল ডিসিশনের মধ্যে তুমি কেন বা ইন্টারফেয়ার করছো বলো তো? এটা তো মোটেও ভালো কথা না। এবং আয়ুষ যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এবং ওর ভবিষ্যতের কথা ভেবে ও যদি নিজের জন্য কোনো একটা ডিসিশন নিয়ে থাকে, তাহলে আমি ওর সেই সিদ্ধান্তকে আরও বেশি সাধুবাদ জানাবো, নাকি আমি ওর সেই সিদ্ধান্তের পথে কাটা হয়ে দাঁড়াবো। আয়ুষ তুমি একদম টেনশন করো না, তোমার ভাগের অংশ তুমি যদি চাও তাহলে তুমি সেটা বুঝে নিয়ে তুমি তোমার মতো করে নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে পারো। কারণ কেই বা বলেছে তোমাকে যে আমার ছায়াতলে থেকে যেতে চিরটা কাল আমার হাত ধরে আমি সব কিছু শিখিয়ে দিব, তার পরবর্তীতে তুমি সেই সকল কিছুতে হাত বাড়াবে? কেন এরকম করবে বলো তো? তুমি এখন বড় হয়েছো, স্বাবলম্বী হয়েছো এবং তুমি সবটা নিজে থেকেই করে নিতে পারো, সেই আত্মবিশ্বাস তোমার জন্মে গিয়েছে, সেটা আমি খুব আগেই বুঝতে পেরে গিয়েছি। এবং তোমার আমার সম্পর্কে একটা ভুল ধারণা যদি রয়ে থাকে, তাহলে সেই ভুল ধারণাটা তোমাকে আমি ভেঙে দিচ্ছি যে আমার কোনো রকম কোনো কষ্ট হবে না তুমি যদি এই গোটা গাঙ্গুলি পরিবারকে পেছনে ফেলে রেখে নতুন করে তোমার জীবন শুরু করো। ওদিকে গিয়ে তুমি যদি নতুন করে সেটেল হও তোমার জীবন সঙ্গীকে নিয়ে, তাতেও আমার কোনো রকম কোনো সমস্যা নেই। শুধু এতটুকুই কথা বলবো যে তুমি তোমার ভাগের যে অংশটা আছে সেটাকে বুঝে নিয়ে তারপরেই যেও, কারণ আমি চাই না যে ভবিষ্যতে নতুন করে তুমি আবার দেশে ফিরে এসে নতুন কোনো অশান্তিতে জড়িয়ে পড়ো। অন্যদিকে দেবলীনা মনে মনে বলতে থাকে যে এত সহজ নয়, আয়ুষ নিজের ভাগটা বুঝে নিয়ে এখান থেকে বিদেশ পাড়ি জমাবে এবং সেই সকল কিছু দেবলীনার উপস্থিতিতে দেবলীনা সব কিছু বরদাস্ত করবে, সেটা কোনোভাবেই হবে না। আয়ুষ, তুমি খুব বেশি চালাক সাজার চেষ্টা করছো, কিন্তু এই দেবলীনার সঙ্গে তুমি চালাকি খাটিয়ে কোনো মতেই পারবে না। অন্যদিকে যখন এই সকল কথা বলা মাত্র সকলে চলে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা রাজশেখর গাঙ্গুলিকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং রাজ যখন বলতে থাকে যে নিজে মনে চেপে রাখা সেই সকল কষ্টগুলোকে আজকে বের করে দাও ইন্দ্রাণী, আর কেঁদো না, এরকম করে কাঁদতে কাঁদতে তুমি অসুস্থ হয়ে পড়বে। ইন্দ্রাণী, অলরেডি তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি কেন তোমার ছেলেকে আটকালে না, কেন বাধা দিলে না ওর সিদ্ধান্ততে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।